এই বন্ধুরা 1965 সালে পৃথিবীর সবথেকে জনবিরল স্থান টোঙ্গা দ্বীপের 6 জন সাহসী ও অ্যাডভেঞ্চার প্রেমী ছেলেদের কাহিনী আজকে আপনাদের শোনাবো। ঘটনাটি ঘটেছিল টোঙ্গা দ্বীপসমূহের প্রধান দ্বীপটিতে। ছেলেগুলি সেই সময় 16 বছর বয়সী ছিল এবং অন্যান্য টিনেজার্সদের মতো তারাও স্কুলে পড়তো, কিন্তু তারা পড়তো ক্যাথলিক বোর্ডিং স্কুলে, যেখানে অনেক রাগী নানরা অনেক পড়াশোনার প্রতি চাপ দিত এবং বাচ্চাদের ওপর অনেক অত্যাচারও করত পড়াশোনা করবার জন্য। তাই একদিন এই 6টি ছেলে বোরিং প্রার্থনা এবং বোরিং পড়াশোনা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেখান থেকে পালিয়ে যাবে। তারা দুপুরে খাওয়ার সময় একত্রিত হয়ে সমুদ্র তীরে যায় এবং এক জেলের থেকে একটি নৌকা ভাড়া করে কিছুক্ষণ সময়ের জন্য। কিন্তু তাদের আসল প্ল্যান যদি জেলেটি জানতো তাহলে তাদেরকে সেই নৌকা ভাড়া দিত না। সেই কারণে তারা তাদের আসল প্ল্যানটি জেলেটিকে জানায়নি। তাদের প্ল্যান ছিল তারা সেখান থেকে পালিয়ে ফিজি নামক দ্বীপটিতে যাবে। তাদের বুদ্ধি অনুযায়ী তারা যাত্রাপথের জন্য কিছু খাওয়ার যেমন কলা, কিছু নারকেল এবং একটি গ্যাস বার্নার সঙ্গে নিয়েছিল। কিন্তু ছেলেগুলো এতটাই বোকা ছিল যে তাদের একজনেরও মনে হয়নি একটি ম্যাপ এবং একটি কম্পাস নেওয়ার কথা। সুতরাং তাদের এরকম অবস্থায় তারা কোনো রকম নেভিগেশন টুলস ছাড়াই নৌকা নিয়ে সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়েছিল। যেমনটা আগেই বলেছি যে এই টিনেজ বাচ্চাগুলি টোঙ্গা দ্বীপ থেকে ফিজি দ্বীপে পালিয়ে যাওয়ার কথার পরিকল্পনা করেছিল। আমি জানি না যে আপনারা অলরেডি টোঙ্গা থেকে ফিজির দূরত্ব গুগল করে নিয়েছেন কিনা, তবে আমি নিশ্চিত যে আপনারা দূরত্বটা শুনবার পরে অবাক হবেনি। দূরত্বটা ছিল 474 মাইলস। তাহলে কল্পনা করে দেখুন 16 বছরের 6টি বাচ্চা নৌকা নিয়ে দুর্গম সমুদ্র পথ দিয়ে এতটা পথ অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছিল। আশ্চর্যজনক ব্যাপার, তাই না? কিন্তু হ্যাঁ, এই ব্যাপারে একটি কথা বলা যায়, তারা যে কম্পাস বা কোনো ম্যাপ তাদের সাথে নেয়নি তাতে তাদের খুব একটা ভুল হয়নি। কারণ আমার মনে হয় না যে কম্পাস ও ম্যাপ এই রকম দুর্গম একটি যাত্রায় ওই বাচ্চাগুলোকে খুব একটা সাহায্য করতে পারত। যাই হোক, তাদের সমুদ্রে পাড়ি দেওয়ার পর শুরু হয়ে যায় আসল যুদ্ধ। সেই দিন অনেক রাত অবধি পড়াশোনা ও ভোরবেলায় স্কুলে ক্লাস করতে যাওয়ার থেকে তারা স্বাধীন হয়ে গিয়েছিল। তারা সূর্যাস্তের কিছু আগেই নৌকার নোঙর ফেলে দেয় ঘুমানোর জন্য, কারণ তারা সত্যি অনেক দিন তাড়াতাড়ি ঘুমায়নি। বেশিরভাগ দিনই তাদেরকে রাত জেগে পড়াশোনা করতে হতো। নোঙর ফেলে দেওয়ার পরে নৌকাটি একটি জায়গাতে স্থির হয়ে যায় এবং হালকা হালকা ভাবে নৌকাটি ছোট ছোট ঢেউয়ে দুলতে থাকে, যেটা কিনা সত্যি অনেকটা মনোরম ছিল। কিন্তু এই পরিস্থিতি পরিবর্তন হতে বেশি সময় লাগে না। সকালে ঘুম থেকে ওঠার পরেই তারা দেখতে পায় বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং ছোট ছোট ঢেউগুলি এখন রূপান্তরিত হয়েছে বিধ্বংসী ভয়ঙ্কর ঢেউয়ে। এবং এই রকম ভাবে এই ঝড় 8 দিন চলতে থাকে। আর এই 8 দিন অবধি তাদের কাছে কোনো খাওয়ার দাওয়ার ছিল না বা জলও ছিল না, কারণ তারা যেটুকু খাদ্য সঙ্গে নিয়ে এসেছিল সেইটুকু খাদ্য প্রথম দিনই সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে ফেলেছিল। তারা অসহায়ভাবে সাহায্যহীনভাবে আটকে ছিল সমুদ্রের বুকে। এইভাবেই ঝড়ের সম্মুখীন হতে থাকে তারা, কিন্তু তারা হার মানেনি। অবশেষে তারা ঝড়ের মধ্যেই সমুদ্র থেকে মাছ ধরে খেত এবং ফাঁকা নারকেলের মালাইগুলির মধ্যে বৃষ্টির জল সঞ্চয় করে রাখতো। প্রত্যেকের জন্য ভোরবেলায় 1 ঢোক জল বরাদ্দ ছিল এবং সন্ধ্যেবেলায় আরেক ঢোক। এদিকে নৌকার অবস্থা প্রায় ডুবো হয়ে যায়। এইরূপ অবস্থায় তারা ভেবে নিয়েছিল তারা হয়তো আর বাঁচবে না, তাদের মৃত্যু আসন্ন ছিল। কিন্তু ভাগ্যক্রমে 9ম দিনে তারা অদূরেই একটি জনমানবহীন সুন্দর একটি দ্বীপ দেখতে পায়। দ্বীপটির মধ্যে ছোট রকি ক্লিপস ছিল, অর্থাৎ পাথরের দেওয়াল উঠে যাচ্ছে, এবং বিচ মানে সমুদ্র তটটিও ছিল পাথরের। এই দ্বীপটিকে দেখে তারা উচ্ছ্বাসে ফেটে পড়ে। তারা বলতে গেলে দ্বীপটিতে হুমড়ি খেয়ে পড়ে, কারণ তারা অত্যন্ত ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল। তারা দ্বীপটিকে দেখা মাত্র সাঁতার কেটে সেখানে পৌঁছায় এবং এই দ্বীপটিতে এই টিনেজার্স গুলি প্রায় 15 মাস কাটায় একা একা। তারা যে স্থান থেকে পালায় সেই স্থানটির নাম ছিল টোঙ্গা দ্বীপ এবং তারা সেখান থেকে রওনা দেওয়ার পরই দিকভ্রষ্ট হয় এবং 200 মাইল দূরে অবস্থিত আটা দ্বীপটিতে এসে পৌঁছায়। আটা দ্বীপটি ছিল অনেক সুন্দর এবং জনবসতিহীনভাবে পড়েছিল যখন থেকে দাসত্ব প্রথার অবসান ঘটে, অর্থাৎ 1863 সাল থেকে। রিসেন্টলি এই 6 জন সাহসী ছেলের গল্প একজন ডাচ লেখক ডিসকভার করে। ইনি একাধারে একজন ঐতিহাসিকও ছিলেন। ইনার নাম ছিল রুটগার ব্রেগম্যান। ইনি নিজের একটি বই লেখবার জন্য রিসার্চ করতে গিয়ে এই ঘটনাটি জানতে পারেন এবং এই বইটির নাম দেন
হিউম্যান কাইন্ড এ হোপফুল হিস্ট্রি। তিনি এই গল্পের সম্পূর্ণ বিবরণ জানতে পারেন ওই 6 জন বালক এবং পিটার ওয়ার্নারের কাছ থেকে। পিটার ওয়ার্নার হলেন সেই লোক যে কিনা এই 6 জন বালককে ওই আইল্যান্ড থেকে খুঁজে পেয়েছিলেন। পিটার ওয়ার্নার ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় লোক আর্থার ওয়ার্নারের কনিষ্ঠ পুত্র। আর্থার ওয়ার্নার ছিলেন সেই সময় ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির বাদশাহ। তিনি তার কোম্পানিতে রেডিও তৈরি করতেন। পিটারকেও তার বাবার চলাপথে পা রাখতে হয় বাধ্যতামূলকভাবে, কিন্তু সে ছিল একটু ভবঘুরে টাইপের এবং কিছুটা চঞ্চল। ঠিক এই টঙ্গান ছেলেগুলোর মতন তিনিও ছিলেন অ্যাডভেঞ্চার প্রেমী। টিনেজ বয়সে সবারই স্বপ্ন থাকে যে তারা অ্যাডভেঞ্চারে যাবে এবং সেটা সমুদ্র হলে তো কোনো কথাই হবে না। তাই পিটার তার স্বপ্ন পূরণ করতে জাহাজ নিয়ে সমুদ্র যাত্রায় নেমে পড়েন। তিনি কয়েক বছর সমুদ্রেই ঘুরে বেড়ান। তিনি হংকং, সিংহাই, সেন্ট পিটার্সবার্গ ও আরো অনেক শহর পরিদর্শন করেছিলেন। পিটার তার বাবাকে কথা দিয়েছিল যে সে কিছু ভালো জিনিস শিখবে, যেমন অ্যাকাউন্টিং, কিন্তু আমরা পিটারের এইটুকু কাহিনী শুনে বুঝতেই পারছি যে সে অ্যাকাউন্টিং শেখেনি, বরং সে স্বচ্ছন্দে সমুদ্র ভ্রমণ করে বেড়াচ্ছিল। 5 বছর ক্রমাগত সমুদ্র ভ্রমণ করবার পর পিটার সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি ফিরবে, কিন্তু সে সেই সময় ফ্রিকুয়েন্টলি মাছ ধরার ক্ষেত্রে আসক্ত হয়ে পড়ে। তাই সে ডিসাইড করে সে বাড়ি ফেরবার আগে টোঙ্গা দ্বীপে একটুখানি ঘুরে যাবে। 1966 সালে শীতের মৌসুমে সে টোঙ্গা দ্বীপের দিকে পাড়ি দেয় এবং টোঙ্গা দ্বীপে যাওয়ার সময় সে আটা দ্বীপটিকে দেখতে পায়। আটা দ্বীপটির পাশ দিয়ে যাওয়ার সময় পিটার কোনো কিছু অস্বাভাবিক লক্ষ্য করেননি, কিন্তু যখন সে তার বাইনাকুলার অর্থাৎ দূরবীন নিয়ে দ্বীপটিকে পর্যবেক্ষণ করছিল তখন সে দেখতে পেল একটি পাথরের গায়ে কিছু বাদামি স্পট। এগুলো পুড়ে যাওয়ার পর তৈরি হয়। পিটারের এই কারণে একটু সন্দেহ তৈরি হয়, কারণ এই স্পটগুলি সেখানে তৈরি হওয়া অস্বাভাবিক, কারণ সমুদ্রের এই রিজনে অনেক বৃষ্টিপাত হয়, সুতরাং এখানে দাবানল তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। হঠাৎই তিনি ঝোপঝাড়ের মধ্যে একটি ছেলেকে দেখতে পান, যে ছেলেটি ছিল অত্যন্ত রোগা। ছেলেটি ছিল উলঙ্গ, কাঁধ অবধি চুল এবং সারা শরীর ধুলো মাখা। তখন সেই ছেলেটি জলে লাফ দেয় এবং পিটারের দিকে আসতে থাকে। তখন পিটার কিছুটা ভয় পায়, কারণ পিটার জানতো যে এরকম জনবিরল দ্বীপে কিছু ক্রিমিনালদের রেখে দেওয়া হয় এবং সে হয়তো খুব তাড়াতাড়ি একজনের ডিনার হতে চলেছে। ওই ছেলেটি জাহাজের কাছে আসার পর স্পষ্ট ইংলিশ ভাষায় বলে যে তার নাম স্টিফেন এবং তারা মোট 6 জন এখানে আছে এবং প্রায় 15 মাস ধরে তারা এই দ্বীপে আটকা পড়ে আছে। সেই সময় পিটার চিন্তা করে যে এই সময় নিজেকে সুরক্ষিত রাখাটা বেশি জরুরি দয়া দেখানোর পরিবর্তে। তখন পিটার টাঙ্গার রাজধানীতে রেডিও বার্তা পাঠায় এবং কনফার্ম হয় যে সে ওই হারানো ছেলেগুলোকে খুঁজে পেয়েছে। সে এটাও জানতে পায় যে এই ছেলেগুলোকে ধরে নেওয়া হয়েছিল, তারা মারা গেছে, এমনকি ছেলেগুলোর বাড়ির লোকেরা তাদের শেষ কার্যও করে ফেলেছিল, এটা ভেবে যে তাদের সন্তান হয়তো সত্যি 1 বছর আগে সমুদ্রে ডুবে মারা গিয়েছে। এরপর পিটার স্টিফেনের সাথে দ্বীপের ভেতরে যায় এবং ওই 6 জন ছেলের সাথে দেখা করে। পিটার সম্পূর্ণভাবে আশ্চর্যচকিত হয়ে গিয়েছিল এটা দেখে যে ছেলেগুলো শুধুমাত্র সার্ভাইভই করেনি, বরং তারা সেখানে বসতি স্থাপন করে নিয়েছিল। যেহেতু এই 6টি ছেলের শৈশব টোঙ্গার মতো একটি আইল্যান্ডে কেটেছিল, তাই তারা সমস্ত রকম কৌশল জানতো যে একটি ছোট দ্বীপে কি করে বেঁচে থাকতে হয়। তারা এখানে একটি ফলের বাগান, একটি ব্যাডমিন্টন কোর্ট, মুরগির ফার্ম, আগুন, সমস্ত কিছুর আয়োজন করে ফেলেছিল। এই সমস্ত কিছুর আয়োজন করে ফেলেছিল এবং গাছের বাকলের মধ্যে বৃষ্টির জল সঞ্চয় করে রাখতো পানীয় জলের জন্য। আমি জানি না এর থেকে অ্যামেজিং কি হয় যে তারা সেখানে খেলাধুলার জন্য একটি ব্যাডমিন্টন কোর্টও তৈরি করেছিল। তারা 6 জন 3টি আলাদা দলে ভাগ হয়ে যায় এবং একটি দলের এক রকম কাজ ছিল, যেমন এক দল শুধুমাত্র বাগান করবে, এক দল গার্ড দেবে এবং এক দল রান্না করবে। এরকম অবস্থায় তাদের মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হয়ে যেত, কিন্তু তারা বুদ্ধি করে তাদের নিজেদের মধ্যে কিছু রুলস তৈরি করে এবং সেগুলোকে পালনও করে যাতে তাদের মধ্যে আর ঝামেলা না হয়। কিন্তু তারপরেও যদি ঝামেলা হয়ে যেত তবে তাদের রুলসের মতো আলাদা একা থাকতে হতো এবং মাথা ঠান্ডা করতে হতো। এই রকম অবস্থায় তারা তাদের নিজের প্রাণ সচ্ছল রাখতে তারা গান গাইতো, প্রার্থনা করত এবং খেলাধুলাও করত। এমনকি একটি ছেলে তো একটি গিটার বানিয়ে ফেলেছিল গাছের কাঠ, নারকেলের অর্ধেক মালাই এবং তারা যে নৌকাটিতে করে এসেছিল সেই নৌকা থেকে বেঁচে যাওয়া কিছুটা তার দিয়ে। সত্যি অবাক করার মতো, তাই না?
তারা মাছ, নারকেল, বিভিন্ন ফল, পাখি ও পাখির ডিম খেয়ে জীবন ধারণ করত। এছাড়া তারা পশুদের রক্ত পান করত এক্সট্রা নিউট্রিয়েন্টসের জন্য। এছাড়া তারা 3 মাসের মধ্যে আগে অবস্থিত গ্রামের ভগ্নাংশ খুঁজে পেয়ে গিয়েছিল এবং গ্রাম খুঁজে পাওয়ার সাথে সাথে তারা কলা, মুরগি, অন্যান্য ফল ও কচুর মতন খাওয়ারও খুঁজে পেয়ে গিয়েছিল। এছাড়াও ছেলেগুলি একটি ভেলা তৈরি করে ফেলেছিল প্রবাল প্রাচীরের উপর থেকে জলের উপর দিয়ে ভেসে যাওয়ার জন্য। একবার তো একটি ছেলে সাঁতার কাটবার সময় প্রবাল প্রাচীরের ধাক্কা খেয়ে পা ভেঙে ফেলে। সেই সময় তার সাথে কোনো বন্ধু ছিল না, সেই কারণে তাকে ওই প্রচণ্ড কষ্ট নিয়ে পাহাড় বেয়ে ঘরে আসতে হয়। যখন তার বন্ধুরা সেটা দেখে তখন তারা কাঠ এবং পাতার মাধ্যমে ব্যান্ডেজ করে দেয় তার পায়ে। এইভাবেই চিকিৎসা হয় ছেলেটির এবং কয়েক মাস সে কোনো কাজ করতে পারেনি। এই রকমই অসংখ্য রোমাঞ্চকর এবং কষ্টের মুহূর্তর মধ্যে দিয়ে তাদের এই 15টি মাস চলে যায়। এরপর পিটার ওয়ার্নারের সাথে ছেলেগুলোর শেষ অবধি দেখা হয় এবং পিটার ওয়ার্নার ছেলেগুলোকে টোঙ্গা দ্বীপে ফিরিয়ে নিয়ে আসে। যখন তারা বন্দরে প্রবেশ করে তখন সেখানে একটি পুলিশের বোট হাজির হয়। এখানে পুলিশের বোট কিসের জন্য হাজির হয়েছিল? ছেলেগুলোকে তার ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য? না, একদমই নয়। পুলিশ এসেছিল তাদেরকে অ্যারেস্ট করবার জন্য, কারণ তারা একটি জেলের নৌকা নিয়ে পালিয়েছিল এবং সেই জেলেটি তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছিল। সেই কারণেই তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং জেলে পাঠিয়ে দেওয়া হয়। সত্যি অবাক অবস্থা। ছেলেগুলি জেলে চলে যাওয়ার পর তাদের ভীষণ কষ্ট হয়। তারা ভাবে তাদের ওই আটা দ্বীপটি অনেক ভালো ছিল, কারণ সেখানে তারা স্বচ্ছন্দে স্বাধীন ছিল। এই ঘটনার পর পিটারের মনটা কিছুটা খারাপ হয়ে যায়, কিন্তু সে বুঝতে পেরেছিল এই 6টি ছেলের নৌকাডুবির কাহিনী একটি পারফেক্ট হলিউড সিনেমার ম্যাটেরিয়াল। এই কাহিনী বিক্রি করে সে অনেক টাকা কামাতে পারবে, আর তার ভাবনাই সঠিক হয়। তাই সে ছেলেগুলির ফ্যামিলির সাথে যোগাযোগ করে এই কাহিনীটি বিক্রি করার অনুমতি নেয়, যাতে সেখান থেকে অর্থ উপার্জিত হয়ে নৌকার মালিকের ধার শোধ করে দেওয়া যেতে পারে। এবং তার ভাবনা সঠিক হয় এবং ফিল্মটি হলিউডে চড়া দামে বিক্রি হয়ে যায় এবং এইভাবেই সে ছেলেগুলোকে জেল থেকে মুক্ত করে। কিন্তু সেখানে সে একটি চুক্তি করেছিল যে ছেলেগুলো যদি মুভির জন্য তার সাথে কোঅপারেট করে তবেই সে তাদেরকে জেল থেকে মুক্ত করবে, এবং ছেলেগুলো তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এবং সিনেমাটিকে অস্ট্রেলিয়ার একটি বড় টিভি চ্যানেলে দেখানো হয়। এই মহান কাজের জন্য টোঙ্গার রাজা ওয়ার্নারকে সম্মানিত করে এবং সেখানে টোঙ্গার জলে চিংড়ি মাছ শিকারের জন্য তাকে অনুমতি দেয়। এবং এরপর পিটার সেখানে একটি নতুন বিজনেস শুরু করে দেয় এবং ওই 6 জন ছেলেকে হায়ার করে নৌকা নিয়ে চিংড়ি মাছ শিকার করবার জন্য। এরপর পিটার ওয়ার্নারকেও আর বোরিং অ্যাকাউন্টেন্সি শিখতে হয় না, কারণ তার কাছে এখন নতুন একটি বিজনেস রয়েছে। এবং ওই ছেলেগুলোকেও আর কোনোদিন বোর্ডিং স্কুলে যেতে হয় না, কারণ তাদের কাছে তখন একটি চাকরি ছিল এবং মন চাইলে তারা তাদের পরিবারের সাথে গিয়েও সময় কাটাতে পারত। 54 বছর পর এই গল্পটির হেডলাইন সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে এবং এই 6 জন বিশ্ব জুড়ে পরিচিতি পেতে থাকে রিয়েল দ্য লর্ড অফ দ্য ফ্লাইস নামে। 1954 সালে উইলিয়াম গোল্ডিং একটি বই লেখেন। আপনি হয়তো বইটির কথা আগে শুনতে পারেন। এই বইটিকে যদি আপনি পড়ে থাকেন বা এই গল্পটি সম্বন্ধে যদি জেনে থাকেন, তাহলে হয়তো আপনারা জানবেন এখানে 6 জনের কথা বলা হয়েছে যাদের প্লেন সমুদ্রে ক্র্যাশ করে এবং এই 6 জনের বয়স ছিল মাত্র 7 বছর এবং তারা বেঁচেও যায় একটি দ্বীপে আশ্রয় নেওয়ার কারণে। এই বাচ্চাগুলো প্রথম দিকে অত্যন্ত এক্সাইটেড ছিল, কারণ তাদের কাছে কোনো বড় কেউ ছিল না যারা তাদেরকে শাসন করবে। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে এবং তাদের গল্পটি একটি ব্ল্যাক টার্ন নিয়ে শীঘ্রই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। আর এই ঝগড়ার কারণ ছিল এই জনবিরল দ্বীপটির রাজা কে হবে। এছাড়া তারা মনে করত জঙ্গলে একটি ভয়ানক দস্যু থাকে যেটাকে তারা বিস্ট বলতো এবং তারা মনে করত যে কোনো শূকরকে যদি তারা উৎসর্গ করে তাহলে এই ভয়ানক দস্যু তাদেরকে কিছুই করবে না। সেই কারণেই তারা শূকরকে শিকার করা শুরু করে। অনেকবার ফেলিওর বা অসফল হবার পর তারা শেষমেশ একটি শূকরকে মারতে সক্ষম হয়। এরপরে তারা অনেকটা বন্য টাইপের হয়ে পড়ে, যেমন তারা মুখে কালি মাখা শুরু করে এবং একটি শূকরকে মেরে আগুন জ্বালিয়ে তার
চারিপাশে নাচ করার উৎসব করে। তারা আগুনের পাশে ঘুরতে ঘুরতে নাচ করত এবং বলতো শূকরটিকে মেরে ফেলো, তার গলার নলি কেটে দাও, তার রক্ত পান করো। আচ্ছা, আপনাদের কি আমি বলেছি যে এই বইটি বাচ্চাদের জন্য লেখা হয়েছিল? হ্যাঁ, এই বইটি সত্যি বাচ্চাদের জন্য লেখা হয়েছিল, কিন্তু আমি জানি আপনারা অনেকেই বলবেন এই বইটি বাচ্চাদের জন্য অনেকটাই ক্রিপি এবং ভয়ানক। যাই হোক, আমরা আবারও বইটির প্রসঙ্গে আসি। এখানে দেখা যায় তারা একটি মারাত্মক ভুল করে, মানে বাচ্চাগুলি মারাত্মক ভুল করে বসে। তারা একটি ছেলেকে মেরে ফেলে এবং এর কিছু পরে তারা আবারও সাইমন নামের একটি ছেলেকে পাথরের বোল্ডার দিয়ে মেরে খুন করে এবং জঙ্গলে আগুন ধরিয়ে দেয় এবং এই আগুনে প্রায় পুরো দ্বীপটি পুড়ে যাচ্ছিল এবং সেই সময় তারা তৃতীয় ছেলে রাল্ফকেও মারার জন্য উদ্ধত হয়ে পড়ে। ঠিক সেই সময় একজন ব্রিটিশ নেভি অফিসার দূর থেকে দ্বীপটির আগুন দেখে সেখানে আসে ও ওই 4 জন ছেলেকে উদ্ধার করে। আসলে লেখক লর্ড অব দ্য ফ্লাইস নামক বইটিতে মেটাফরিক্যালি বোঝাতে চেয়েছিল যে আমরা প্রকৃতি মাতার উপর কতটা নিষ্ঠুর হতে পারি এবং আমাদের চারিপাশের পরিবেশ একটি বাচ্চার ক্যারেক্টার বিল্ডিং এর ওপর কি রকম প্রভাব সৃষ্টি করতে পারে। কিন্তু আমি এখানে টোঙ্গার ছেলেদের সাথে দ্য লর্ড অব দ্য ফ্লাইস বইয়ের ছেলেদের তুলনা করতে পারবো না, কারণ টোঙ্গার ছেলেগুলো একে অপরের সঙ্গে নম্র ছিল, বন্ধুত্ব সুলভ ছিল এবং একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিত এবং একে অপরের প্রতি দয়াবানও ছিল। কেউ কাউকে মেরে ফেলেনি, কিন্তু এত সুন্দর একটি গল্প হওয়ার সত্ত্বেও দীর্ঘদিন কেন এই কাহিনীটি অত বেশি ফেমাস হয়নি যতটা দ্য লর্ড অব দ্য ফ্লাইস হয়েছিল? কেনই বা এই কাহিনীটি অতটা চর্চায় আসেনি? এটার একটা কারণ হয়তো এটাও হতে পারে যে আমরা হয়তো হ্যাপি এন্ডিং স্টোরিগুলো ততটা পছন্দ করি না, বা যেখানে মানবিকতা বা মনুষ্যত্বের জয় হয় সেই জিনিসগুলো হয়তো আমাদের ততটা পছন্দ হয় না যতটা পছন্দ করি কোনো আতঙ্ক, খুন, ডিপ্রেশন বা ধ্বংসাশী কাহিনীগুলোকে। আসলে আমাদের ব্রেন এভাবেই ইভ্যালুয়েট হয়েছে, যেখানে আমরা নেগেটিভ বায়াসকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। অর্থাৎ এটা আমাদেরই দোষ যে আমরা নেগেটিভ জিনিসগুলোকে বেশি পছন্দ করি পজিটিভ জিনিসগুলোর তুলনায়। সেই কারণেই আমরা টোঙ্গার ছেলেগুলোর গল্প তত বেশি পছন্দ করিনি। এটা থেকে এটাই প্রমাণ হয় যে আমরা একটা সম্পূর্ণ নেগেটিভ অ্যাটমসফিয়ারের মধ্যে থাকি, আর যার জন্য বিশ্বযুদ্ধের মতন পরিস্থিতির সম্মুখীন হতে হয়।